নমস্কার, নিউজ দ্য প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। 48 ঘন্টার মধ্যে ভারতের হাঁটু ভাঙতে চেয়েছিল পাকিস্তান বলে জানালেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, কিন্তু 8 ঘন্টার মধ্যেই তাদের ঠান্ডা করে দেয় ভারত বলেও জানালেন তিনি। অপারেশন সিঁদুর নিয়ে ফের মুখ খুললেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। 48 ঘন্টার মধ্যে ভারতের হাঁটু ভেঙে দিতে চেয়েছিল পাকিস্তান, কিন্তু 8 ঘন্টার মধ্যেই তাদের ঠান্ডা করে দেয় ভারত, আর তাতে ইসলামাবাদ যুদ্ধবিরতির আর্জি জানায় বলে দাবি করলেন তিনি। অপারেশন সিঁদুর এ ভারতের যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হয় বলে এর আগে মুখ খুলেছিলেন জেনারেল চৌহান, কিন্তু কয়টি যুদ্ধ বিমান হারিয়েছে ভারত তা যদিও খোলাসা করেননি তিনি, তবে শীঘ্রই সেই সংক্রান্ত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার পুনে ইউনিভার্সিটিতে বক্তৃতা করেছিলেন জেনারেল চৌহান। পহেলগাঁও হামলার পরেই পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীর অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারতীয় সশস্ত্র বাহিনী। সেই পহেলগাঁও হামলার তীব্র নিন্দা করেন তিনি। পহেলগাঁওয়ে যা হয়েছে তা পীড়িতদের ওপর চরম নৃশংসতা। প্রত্যেককে মাথায় গুলি করে মারা হয়, পরিবার ও সন্তানের সামনে ধর্ম জিজ্ঞাসা করে মারা হয় তাদের। এতে সমাজে বিদ্বেষ ছড়ায়, পুরনো স্মৃতি আবার জেগে ওঠে। পশ্চিমী দেশগুলিতে হয়তো একটা দুটো হামলা হয়েছে, কিন্তু ভারতের সবচেয়ে বেশি সন্ত্রাসী হামলা হয়েছে। প্রায় 20,000 মানুষ প্রাণ হারিয়েছেন ভারতে। পহেলগাঁও হামলার কয়েক সপ্তাহ আগে জেনারেল আসিম মুনির ভারত এবং হিন্দুদের বিরুদ্ধে বিষোদ্গার করেন। এখন অন্যভাবে ওদের মোকাবেলা করা হবে। ভারত বিরোধী কাজকর্মে সামরিক পদক্ষেপ করব আমরা। জল এবং রক্ত একসঙ্গে বইতে পারে না, তাই সন্ত্রাসকে জলের সঙ্গে জুড়ে দিয়েছি আমরা। সামরিক অভিযানের ক্ষেত্রে নয়া রেখা নির্ধারণ করে দেওয়া হয়েছে, জানিয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। In Operation Sindoor also, war and politics was happening as a parallel kind of a phenomenon, and it was being exercised also through communication, which I made a mention initially, both direct and indirect communication. So, second important conclusion what I draw from the statement which I initially said, that war is a continuation of policy by other means, is that war is a rational decision. That means, and I also spoke about reason when I said about government takes a rational decision about war. And this takes the decision when it is exhausted all its other instruments of power. So, but then the important question comes in, this whole start point of this particular war was this Pahalgam terror attacks. So is terrorism a rational act of warfare? I don't think that's a rational act, because terrorism has no defined logic. It has no politico-military end state. Terrorism is a means and an end in itself. Terrorism is a form of warfare that defines rational. 10 মে রাত 1টা নাগাদ 48 ঘন্টার মধ্যে ভারতের হাঁটু ভেঙে দেওয়ার পরিকল্পনা করে পাকিস্তান। ওরা ভেবেছিল 48 ঘন্টা অভিযান চলবে, কিন্তু 8 ঘন্টাতেই গুটিয়ে যায়। তারপরেই ফোন তুলে কথা বলতে আবেদন জানায়। ওরাই সংঘাত বাড়িয়েছিল, আমরা শুধুমাত্র জঙ্গি ঘাঁটিগুলিকেই নিশানা করেছিলাম। 7 মে অপারেশন সিঁদুর অভিযানের দিন ওদের জানিয়েছিলাম, ওদের তরফে বাগাড়ম্বরপূর্ণ মন্তব্য আসতে শুরু করলে কড়া হাতে মোকাবেলার কথা বলি। আমাদের সেনা ঘাঁটিতে হামলা চালালে আমরা উপযুক্ত জবাব দেব, আরো তীব্র আঘাত করব বলে জানিয়ে দেই। আমাদের ড্রোন প্রতিরোধ প্রযুক্তি যে মজবুত তা জানতোই না পাকিস্তান বলে জানিয়েছেন জেনারেল চৌহান। On 10th of May at about 1 a.m., its aim was to get down India to its knees in 48 hours. Multiple attacks were launched, and in some manner they have escalated this conflict, which we had actually hit only terrorist targets, but also into the military domain. From their perspective, it would have been rational in the sense they would have said that you use military means to hit these targets. But it was also rational on their part, operation which they thought they'll continue for 48 hours, folded up in about 8 hours. And on 10th, then they picked up the telephone and said they wanted to talk. সিঙ্গাপুরে গিয়ে বিদেশি সংবাদ মাধ্যমের সামনে যখন সিঁদুর অভিযানের ভারতের ক্ষয়ক্ষতি নিয়ে প্রথমবার মুখ খুলেছিলেন জেনারেল চৌহান, তখন কেন্দ্রের দিকে আঙুল তুলেছিলেন বিরোধীরা। দেশবাসীকে আগে না জানিয়ে বিদেশি সংবাদ মাধ্যমকে কেন এই কথা বলা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। কেন্দ্রীয় সরকার দেশকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ তুলে কংগ্রেস। এই আবহে ক্ষয়ক্ষতির থেকে পরিণামেই গুরুত্বপূর্ণ জানালেন সেনা সর্বাধিনায়ক। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। নিয়োগ কেলেঙ্কারির জন্য ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রেজিস্ট্রারকে বরখাস্ত করার জন্য কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীকে চিঠি দিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। এক্ষেত্রে উচ্চ পর্যায়ের কমিটি দিয়ে তদন্ত করার দাবি জানিয়েছেন সুদীপ রায় বর্মন।
একসময় শিক্ষাগত উজ্জ্বলতা এবং সততার সমর্থক ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের পবিত্রতা এখন নৈতিক অবক্ষয় এবং প্রাতিষ্ঠানিক অবক্ষয়ের ছায়ায় কলঙ্কিত বলে উল্লেখ করে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীকে চিঠি দিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। উপাচার্য গঙ্গা প্রসাদ প্রসৈন এবং রেজিস্ট্রার ডক্টর দীপক শর্মার কার্যকাল দুর্নীতি, স্বজনপ্রীতি এবং উচ্চশিক্ষার মৌলিক নীতিগুলোর সাথে বিশ্বাসঘাতকতার এক বিপর্যয়কর কাহিনীতে রূপান্তরিত হয়েছে বলে চিঠিতে উল্লেখ করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। সম্মানিত এই প্রতিষ্ঠানটিকে পরিচালনার পবিত্র দায়িত্বে অর্পিত এই ব্যক্তিরা তাদের কৃতিত্বকে অত্যাচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করে মেধাতন্ত্র এবং ন্যায় বিচারের ভিত্তিকে ভেঙে ফেলেছেন বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক গঙ্গা প্রসাদ প্রসৈন এবং রেজিস্ট্রার ডক্টর দীপক শর্মা আইন, সমাজ বিজ্ঞান এবং সংস্কৃত বিভাগের বিভিন্ন অনুষদের পদের জন্য সাক্ষাৎকার আহ্বান করেছেন জেনে বিস্ময় প্রকাশ করেছেন বিধায়ক সুদীপ রায় বর্মন। আইন অনুসারে উপাচার্যের নির্বাহী ক্ষমতা ইতিমধ্যে অনেক আগেই প্রত্যাহার করা হয়েছে এবং নতুন উপাচার্য নিয়োগের বিজ্ঞাপন প্রক্রিয়াধীন রয়েছে। ইউজিসির নিয়ম অনুসারে বর্তমান উপাচার্য, যিনি মেয়াদ শেষ করতে চলেছেন, নিয়মিত নিয়োগের জন্য বিশ্ববিদ্যালয়ে ৮ এবং ৯ জুন ২০২৫-এ সমাজবিজ্ঞান এবং আইন বিভাগে ইন্টারভিউ গ্রহণ করার বিজ্ঞাপন দিয়েছেন বলে চিঠিতে উল্লেখ করেছেন বিধায়ক সুদীপ রায় বর্মন। তাদের দুজনের বিরুদ্ধেই গত ১ বছর ধরে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ রয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় নিয়ম কানুন লঙ্ঘন করা হয়েছে। তারা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে অযোগ্য এবং বহিরাগতদের নিয়োগ করেছে ত্রিপুরার প্রকৃত প্রার্থীদের বঞ্চিত করে বলে চিঠিতে উল্লেখ করেছেন বিধায়ক সুদীপ রায় বর্মন। সবচেয়ে লজ্জাজনকভাবে উপাচার্য তাঁর ছেলেকে বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ করেছেন, যার ফলে সমস্ত মেধাবী এবং স্থানীয়রা বঞ্চিত হয়েছেন। যোগ্যতার সমস্ত নিয়ম পূরণ করা সত্ত্বেও মাত্র ৪-৫ জন স্থানীয় ছাত্রকে নির্বাচিত করা হয়েছে, যেখানে ৩০ জনেরও বেশি প্রার্থীকে বহিরাজ্য থেকে এনে দেওয়া হয়েছে চাকুরি, জানিয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মন। এক্সিকিউটিভ পাওয়ার ৬ মাস আগের থেকে সিজ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, কাজে তার তো নিয়োগ করার কোনো অধিকার বর্তমানে নেই। অগস্টে যেহেতু উনি রিটায়ারমেন্টে যাচ্ছেন, মুখ্যমন্ত্রীকে আমি কপি দিলাম, গভর্নরকে দিলাম যে তোমরা প্রয়োজনীয় ব্যবস্থাপনা নাও এবং উনি যে করাপশন লিপ্ত সবগুলো অ্যাপয়েন্টমেন্ট ওনার আমলে যেগুলো হয়েছে সেগুলো যথাযথ তদন্তক্রমের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা ওনার বিরুদ্ধে নেওয়া। পরিশেষে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদ উপভোগ করা এবং তার ছেলেকে সহকারী প্রকৌশলী হিসেবে নিয়োগ করা মোটেও উপযুক্ত পছন্দ নয় এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাথে যে স্বজন পোষণ হয়েছে তা অস্বীকার করা যাবে না বলে চিঠিতে উল্লেখ করেছেন সুদীপ রায় বর্মন। রাজ্য বিধানসভায় সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে, যেখানে আমাদের আশ্বস্ত করা হয়েছে যে উপাচার্য এবং রেজিস্ট্রারের বিরুদ্ধে অভিযোগের যথাযথ তদন্ত করা হবে। স্থানীয় গণমাধ্যমে এই দুজনের অপকর্মের বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয় এবং স্থানীয় থানায় বিশ্ববিদ্যালয়ের গ্যাংয়ের বিরুদ্ধে দায়ের করা হয় দুর্নীতির মামলাও বলে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীকে জানিয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মন। ভিসি এবং রেজিস্ট্রার বহিরাগতদের শিক্ষকতার চাকরি দিচ্ছেন এই যুক্তিতে যে ত্রিপুরায় আরএসএস এবং বিজেপির শীর্ষ কর্তারা বহিরাগতদের চাকরির জন্য সুপারিশ করেছেন। আমরা যদি এই দাবি স্পষ্টভাবে অস্বীকার করি, তবুও শিক্ষা মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, ত্রিপুরার রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর পদক্ষেপ কোথায়? ত্রিপুরার জনগণ একটি দলকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে এবং বিজয়ী দলের বিধায়করা রাজ্যের কল্যাণের জন্য মুখ্যমন্ত্রীকে নির্বাচিত করেছেন। কিন্তু একটি নির্বাচিত সরকার এবং মুখ্যমন্ত্রী কিভাবে নীরবে একটি শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ স্তরে এত দুর্নীতি সহ্য করতে পারেন বলে চিঠিতে প্রশ্ন তুলেন কংগ্রেস বিধায়ক। অধ্যাপক গঙ্গা প্রসাদ প্রসৈন এবং ডাক্তার দীপক শর্মার শাসনামলে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় তার অতীতের সমস্ত গৌরব হারিয়ে ফেলেছে এবং অন্যান্য রাজ্যের সকল অযোগ্য ব্যক্তিদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয়েছে। এই ক্ষেত্রে অধ্যাপক প্রসৈনকে তাঁর অবৈধ নিয়োগ কর্মকাণ্ড থেকে বিরত রাখা এবং রেজিস্ট্রার সহ তাকে অবিলম্বে তাদের পদ থেকে বরখাস্ত করার জন্য কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীকে চিঠিতে উল্লেখ করেন বিধায়ক সুদীপ রায় বর্মন। গত ১ বছরে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও অসঙ্গতি এবং উচ্চ মূল্যের কেনাকাটার বিষয়টিতে স্বাধীন কর্তৃপক্ষ দ্বারা একটি উচ্চ পর্যায়ের কমিটির মাধ্যমে তদন্ত করার দাবিও জানিয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ১ জানুয়ারি ২০২৮
বা তারপরে যোগদানকারী সর্বভারতীয় পরিষেবার সদস্যদের ত্রিপুরায় ডেপুটেশনে নিযুক্ত অন্যান্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ইউনিফাইড পেনশন স্কিম চালু করল রাজ্য সরকার। 1 এপ্রিল 2025 থেকে ইউপিএস কার্যকরের গেজেট নোটিফিকেশন জারি করেছে রাজ্য সরকার। জাতীয় পেনশন ব্যবস্থা বা এনপিএস এর অধীনে একীভূত পেনশন প্রকল্প অর্থাৎ ইউপিএস বাস্তবায়নের সিদ্ধান্ত ঘোষণা করেছে রাজ্য সরকার। আনুষ্ঠানিকভাবে 1 এপ্রিল 2025 থেকে কার্যকর হবে ইউনিফাইড পেনশন স্কিম বলে গেজেট নোটিফিকেশনে জানিয়েছে রাজ্য সরকার। সরকারি সিদ্ধান্ত অনুসারে 1 জানুয়ারি 2004 বা তারপরে যোগদানকারী সর্বভারতীয় পরিষেবার সদস্যদের, ত্রিপুরায় ডেপুটেশনে নিযুক্ত অন্যান্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এবং 1 জুলাই 2018 বা তারপরে চাকুরিতে প্রবেশকারী রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে ইউনিফাইড পেনশন স্কিমটি। জাতীয় নীতিমালার সাথে সঙ্গতিপূর্ণভাবে কর্মীদের জন্য অভিন্নতা এবং উন্নত পেনশন ব্যবস্থাপনার দিকে একটি পদক্ষেপ হিসেবে চিহ্নিত এই প্রকল্পটি। এটি রাজ্যের জন্য আর্থিক বিচক্ষণতা বজায় রেখে অবসর গ্রহণের পরে কর্মীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করবে বলে মনে করে সরকার। উল্লেখ করা যেতে পারে, যেসব কর্মচারী 31 মার্চ 2025 তারিখে বা তার আগে অবসর গ্রহণ করেছেন এবং কমপক্ষে 10 বছরের যোগ্য চাকরি সম্পন্ন করেছেন, তারা এখন ইউনিফাইড পেনশন স্কিম এর অধীনে অতিরিক্ত সুবিধা দাবি করতে পারবেন বলে জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে ত্রিপুরা সরকারের অধীনে সব ধরনের পেনশনভোগীরাও যাতে ইউনিফাইড পেনশন স্কিমের সুবিধা পেতে পারেন তার দাবি করেছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কলেজগুলোতে দীর্ঘদিন ধরে বন্ধ ছাত্র সংসদ নির্বাচন, এই ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে না রাজ্য সরকার। মঙ্গলবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে কলেজের ছাত্র সংসদ নির্বাচনের দাবি করল এসএফআই। 2017 সালের পর থেকে ছাত্র সংসদ নির্বাচন হয়নি রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজগুলিতে। এক্ষেত্রে সরকার তাদের দাবি মানছে না বলে মঙ্গলবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে অভিযোগ করল ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটি। গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র সংসদ গঠনের জন্য অবিলম্বে ষষ্ঠ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য রাজ্য সরকারের কাছে দাবি রেখেছে এসএফআই। আমরাও সেই কমিটিতে ছিলাম, বা আমাদের রাজ্য সম্পাদক সভাপতি প্রাক্তন যারা ছিলেন তারা বিগত 7 বছর ধরেই বলে আসছে যে কলেজে নির্বাচন করতে হবে, সুস্থ নির্বাচনের ব্যবস্থা করতে হবে, কিন্তু রাজ্য সরকার সুস্থ নির্বাচন করার ক্ষেত্রে বারংবার আমাদের যে দাবি সে দাবি মানছে না। আমরা এর বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্নভাবে সোচ্চার হয়েছি এবং আমরা আমাদের সম্মেলনও বিভিন্নভাবে এই নিয়ে আলোচনা হয়েছে এবং আমরা বলবো রাজ্য সরকারের কাছে আজকেও দাবি জানাবো যে সুস্থ নির্বাচন করার জন্য কলেজগুলোতে অবশ্যই অতি আবশ্যক এবং দ্রুত সেই নির্বাচন করার জন্য রাজ্য সরকারকে উদ্যোগ নিতে হবে এবং ছাত্রছাত্রীদের কাছে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে ছাত্র যাতে নিজের ভোট নিজে দিতে পারে সেই পরিবেশ তৈরি করে তারপর ছাত্র সংসদ নির্বাচন অবশ্যই করতে হবে। কেবলমাত্র শহর কেন্দ্রিক নয়, মফস্বল এবং গ্রামের বিদ্যালয় ও কলেজগুলোতেও সংগঠনের ভিত সংহত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটি। শহরকে কেন্দ্র করে না, আমরা সারা রাজ্যে মফস্বল থেকে শুরু করে শহর গ্রাম সব জায়গার মধ্যে এসএফআই এর যে আমাদের লড়াই আন্দোলন সেটাকে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের কিভাবে কাজ করতে হবে তার জন্য এই সম্মেলনে আলোচনা হয়েছে। উল্লেখ করা যেতে পারে, কৈলাসহরের 2 দিনের 21তম রাজ্য সম্মেলনের মধ্য দিয়ে নতুন কমিটি গঠন করেছে ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য শাখা। দেশের সংবিধান, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা রক্ষার লড়াই আরো জোরদার করা, শিক্ষা ও কাজের দাবিতে সংগ্রাম তীব্র করা, রাজ্যের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মতাদর্শগত চেতনায় সমৃদ্ধ সংগঠন তৈরি করা, শিক্ষা ক্ষেত্রে অর্জিত অধিকার রক্ষায় ব্যাপক সংখ্যক ছাত্রছাত্রীদের সংগঠিত করে শক্তিশালী আন্দোলন গড়ে তোলার বার্তা দিয়েছে নতুন এই রাজ্য কমিটি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মহিলা থানার ওসির গাড়ি প্রকাশ দিবালোকে ছিনতাইয়ের খবর ছড়িয়ে পড়তে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বিশালগড় এলাকায়। এক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন স্থানীয় বিধায়ক সুশান্ত দেব। প্রকাশ্য দিবালোকে বিশালগড় পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে মহিলা থানার ওসির গাড়ি ছিনতাই করে নিয়ে যাবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনার পরে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এবং স্থানীয় বিধায়ক ছুটে যান থানায়। এই ক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন স্থানীয় বিধায়ক সুশান্ত দেব। ঘটে এবং যারা এই ঘটনাগুলো করেছে আগামী কালকের মধ্যে যেন অ্যারেস্ট করা হয়, বোল্ড যেন ডিসিশন নেওয়া হয়, সেই লক্ষ্যে থানায় আসা। এডিশনাল এসপি ছিলেন,
এসডিপিও ছিলেন, ওসি ছিলেন। ওনারা আশ্বস্ত করেন এই জিনিসগুলো আর ঘটতে দেওয়া যাবে না, এবং যারাই ঘটিয়েছে, যেই বর্গেরই হোক, যেই দলেরই হোক, যেই সম্প্রদায়েরই হোক, কালকের মধ্যে অ্যারেস্ট করতে হবে, একটা আলটিমেটাম দেওয়া হয়েছে এবং ওনারাও আমার সঙ্গে সহমত পোষণ করেছে। আমরা বিশাল করে এরকম ঘটনা ঘটতে দেব না। সময়ের সঙ্গে সঙ্গে অপরাধের ধরন পাল্টে যাচ্ছে, এই ক্ষেত্রে পাল্টাতে হবে পুলিশের কাজের ধরনও জানিয়েছেন বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক। जैसे ये अर्बनाइजेशन बढ़ रहा है, ये बढ़ रहा है, जैसा पैसा, जैसे आपका प्रॉस्पेरिटी बढ़ेगा तो क्राइम का पैटर्न ही बढ़ेगा। ठीक है, पहले गोदी चोरी होता था, छागल चोरी होता था, वो तो पैटर्न नहीं है। ठीक है, लोगों के पास पैसा आ गया, तो अब ये जो नया पैटर्न है, पुलिस इज ऑल्सो वर्किंग ऑन दैट। तो पुलिस को भी अपना तरीका बदलना पड़ेगा। जो रॉबर्स है, अभी कहीं अगर इस टाइप का कोई गैंग तैयार होता है या नहीं होता है, इंडिविजुअल है या कोई क्रिमिनल ऑर्गेनाइजेशन है, इसके पीछे हमको और भी डीप में जाना पड़ेगा। बट ऐसा कोई आउट ऑफ कंट्रोल नहीं है। बहुत ही प्रॉपर्टी ऑफेंसेस 30% लास्ट ईयर कम हुए हैं, जो भी प्रॉपर्टी टाइप का ऑफेंस होता है। हमारा मेन चैलेंज है कि अभी जो बढ़ रहा है वो साइबर क्राइम है, ये ऐसा होने वाला इससे तो कई गुना ज़्यादा बढ़ा है। तो वो हमारा मेन चैलेंज है, उसके ऊपर हम भी और भी ज़्यादा डीपली काम कर रहे हैं। উল্লেখ করা যেতে পারে বিশালগড় মহিলা থানার ওসি মাত্র 3 মাস আগে আগরতলার একটি ফাইন্যান্স কোম্পানি থেকে ক্রয় করেন গাড়িটি, কিন্তু গাড়ির পূর্বতন মালিক ফাইন্যান্সের বকেয়া টাকা পরিশোধ করতে না পারায় কোম্পানি গাড়িটিকে তখন মালিকের কাছ থেকে নিয়ে এসেছিল এবং বিশালগড় মহিলা থানার ওসি কোম্পানি থেকে যাবতীয় নিয়ম কানুন পূরণ করে ক্রয় করেন গাড়িটি। কিন্তু পুরনো মালিকের বক্তব্য অনুযায়ী গাড়ির লেনদেন সংক্রান্ত কিছু ঝামেলা রয়ে গেছে, আর সেই সূত্র ধরে মহিলা থানার ওসিকে থানায় নামিয়ে গাড়িটি আগরতলার উদ্দেশ্যে যাওয়ার পথে বিশালগড় বিওসি সংলগ্ন এলাকায় পৌঁছতেই ড্রাইভারকে কলার ধরে টেনে নামিয়ে গাড়ি নিয়ে চম্পট দেয় ছিনতাইকারী। মহিলা থানার ওসির গাড়ি প্রকাশ্য দিবালোকে ছিনতাইয়ের খবর ছড়িয়ে পড়তে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বিশালগড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গত 2 বছর ধরে দিদিমণি শূন্য অঙ্গনওয়াড়ি সেন্টার, এক্ষেত্রে শিশুদের দেখাশোনা করে চলেছেন সহায়িকা। ঘটনা চরিলাম ব্লকের ছেচুরিমাই গ্রাম পঞ্চায়েতে। বিগত 2 বছর ধরে দিদিমণিবিহীন অঙ্গনওয়াড়ি কেন্দ্র। ঘটনা চরিলাম ব্লকের ছেচুরিমাই গ্রাম পঞ্চায়েতের থালা ভাঙা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। 2 বছর হয়েছে চাকরি থেকে অবসরে চলে গেছেন এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি। বিগত 2 বছর ধরে দিদিমণি নিয়োগ হচ্ছে না এই অঙ্গনওয়াড়ি সেন্টারে, যার ফলে একা হাতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সমস্ত কাজ সামলাচ্ছেন সহায়িকা। দিদি, এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কি দিদিমণি নাই? না, প্রায় 2 বছর কাছাইছে, এখনো তো দিদিমণি নিয়োগ করছেন। তো আপনি কি তাই এটা? আমি স্কুলের হেল্পার। রান্নাবাড়ি করেন? হ্যাঁ, রান্নাবাড়িও করি, বাচ্চারা সামলাই, মানুষের বাড়িতে জল আনি, জল আনি এরা কিছু কিছু রান্না করে আমার একলা পক্ষে সামলানো সম্ভব হইতেছে না। যদি সরকারে একটা দিদিমণি নিয়োগ করে তাহলে আমার পক্ষে খুব ভালো হইবে, আমার খুব কষ্ট হইবে। আমার বাচ্চারা, আমি বাইরে বাচ্চারা শৃঙ্খল হয়ে থাকা, বাচ্চা সামলাতে আমার অসম্ভব। আপনার নাম কি? আমার নাম পায়েল দাস। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নাম কি? থালাভাঙা অঙ্গনওয়াড়ি কেন্দ্র। কোন পঞ্চায়েত এটা? সিস্টেমের পঞ্চায়েত। জানাইছেন নি পঞ্চায়েতের বা এলাকা? পঞ্চায়েত জানে, এলাকাবাসী সবাই জানে, এলাকাবাসী সবাই দেখতেছে আমাদের বাচ্চা সামলাতে খুব কষ্ট হইতেছে। আমার বাচ্চারা বাড়ি বাড়ি যায় ডেকে আনন্দ লাগে, বাচ্চারা আবার কুলো করে আনন্দ লাগে। আমার আবার আমি গেলে অঙ্গনওয়াড়িটা খালি করে থাকে, বাচ্চা ডেকে ডেকে আনন্দ লাগে। কতজন আছে ছাত্রছাত্রী? এমনি 35 জনের মতন আছে। আজকে প্রচন্ড বৃষ্টি দিকে বাচ্চারা আইসে না, এমনি বাচ্চারা আই। অঙ্গনওয়াড়ি সেন্টারে খিচুড়ি রান্না আবার ছোট ছোট শিশুদের বাড়ি থেকে সেন্টারে নিয়ে আসার পাশাপাশি শিশুদের সেন্টারে পড়াচ্ছেন সহায়িকা নিজেই। অনেক ছোট ছোট শিশুকে সেন্টার শেষে কোলে করে বাড়িতে নিয়ে যাচ্ছেন। আবার অঙ্গনওয়াড়ি সেন্টারে খিচুড়ি রান্না করার জন্য দূরবর্তী প্রতিবেশীদের বাড়ি থেকে পানীয় জল আনছেন তিনি। গত 2 বছর ধরে এভাবে চললেও শিক্ষিকা নিয়োগে কোনো পদক্ষেপ নিচ্ছে না দপ্তর, জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকাবাসীরা। দিদিমণি নাই অঙ্গনওয়াড়িটাতে? আজকে বোধ 2 বছর 2-3 বছর বোধ হয়ে গেছে। স্কুলতে দিদিমণি নাই, তাই নিয়ে মহিলারা স্কুলটা পুরোটাই সামলাইতেছে। এরপরে বাচ্চারা প্রত্যেকের বাড়ি বাড়ি টানিয়ে যাইতেছে, বাচ্চারা রেগে আনতেছে, আবার বাচ্চারা দিয়ে যাইতেছে। এরপরে আমরা সুবিধা হইলে আমরা খবর দেয়, আমরা আবার আই। মানে তাই নাকি মানে হেল্পার রান্নাবাড়ি করে? হ্যাঁ, হেল্পার। তো তাই নাকি পড়াশোনা করাইতেছে? তাই তো হেল্পারের মতন কিন্তু কাজ করে না, তাই কিন্তু বাচ্চারা পড়াইতেছে, নিজের মতন নিজের সন্তানের মতন মানুষ করতেছে। কিন্তু আমার বাচ্চা ওইটা ভিতরে পড়ে,
তখন না, কিন্তু আমার বাচ্চার ছোট্ট কিন্তু নিয়ে আবার লইয়া যা আবার আনে, তাই নিয়ে কিন্তু এই অঙ্গনওয়াড়ি সেন্টারে রয়েছে 35 জন শিশু। অবিলম্বে এই অঙ্গনওয়াড়ি সেন্টারে শিক্ষিকা নিয়োগের জন্য দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকাবাসীরা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। অবৈজ্ঞানিকভাবে 208 জাতীয় সড়কের ধলাই নদীর উপর সেতু নির্মাণ করার খেসারত দিতে হচ্ছে বলে অভিযোগ করেন মানিক ভান্ডার এলাকার মানুষ। অবৈজ্ঞানিকভাবে সেতু নির্মাণের ফলে দক্ষিণ মানিক ভান্ডারের পঞ্চায়েতের এরারপাড় গ্রামের বহু বাড়িঘর এবং ফসলের জমি বিলীন হয়ে গেছে নদী গর্ভে। বাদবাকি যে কটি পরিবার আছে সেই পরিবারগুলোর বাড়িঘর নদীর গর্ভে বিলীন হওয়ার পথে বলে জানিয়েছেন বিপন্ন পরিবারগুলো। এক্ষেত্রে অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন সংশ্লিষ্ট এলাকাবাসীরা। দক্ষিণ মানিক ভান্ডার এরারপাড় সংলগ্ন ওই ব্রিজটা তারা কোম্পানির মানুষে তারা ব্রিজটা বানাইতেছে তখন তারা আপত্তি দিয়ে তোমরা ব্রিজটা বান দিও না। তারা কি আমরা সবার কথা, আমরা অনেক পাড়া প্রতিবেশী আছি, সবাই মিলে আয়া কইছি, তারা মানে আমরা কথাটা শুনছে না, এই সময় তারা আমরা গ্রাহ্য করছে না। আয়া তারা নদীটা বান দিয়ে অল্প একটু চড়ার মতো রাস্তা রাখছে, রাখা তারা নদীটা কাজ শুরু করছে, মাটি ফেলাইয়া জস ফেলাইয়া। এরপরে একদিন রাত্রে বৃষ্টি দিছে, এমন ফ্লাড আইছে, আমরা মানে সব এইদিকে বসত বাড়ির যা আসলো জায়গা টাকা সব গেছে গা, বিছরা উছরা গরুর গামলা টামলা দইরা, মানে আমরা বাড়ি ঘরের যা আছে যাবতীয় সব জিনিস গেছে গা। ওখানে এইটুই আমরা প্রশাসনের কাছে এবার যাতে আমরা বন্যার জলে কারার কারণে এখন যাতে আমরা ওখানে এইবারের ফ্লাডে আমরা বাড়ি ঘর যত দূরই আছে, যত দূরে নিব গিয়ে আমার তারা আমরা ডরাই আতঙ্কে রাতে বেলা ফ্লাড হলে আমরা ঘুমাইতে পারি না, বাচ্চা ইচ্ছা ফুলা লইয়া আমরা মানে। প্রায় 20 দিন ধরে বন্ধ পানীয় জল সরবরাহ। স্থানীয় প্রশাসনিক আধিকারিক এবং জনপ্রতিনিধিদের জানানো সত্ত্বেও হচ্ছে না সমস্যার সমাধান। প্রেক্ষিতে প্রকাশ্যে মুখ খুললেন গ্রামের মহিলারা। ঘটনা 48 করমছড়া বিধানসভার অধীন 82 মাইল এলাকায়। বিগত 20 দিন ধরে পানীয় জলের সমস্যায় নাজেহাল গ্রামবাসী। ঘটনা 48 করমছড়া বিধানসভার অধীন 82 মাইল এলাকায়। মনু পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের এইচডিও ও জুনিয়র ইঞ্জিনিয়ারদের জানিয়েও কোনো সুরাহা হচ্ছে না বলে অভিযোগ করেন গ্রামের মহিলারা। গত 19 তারিখ থেকে জল নাই, আজ তো 2 তারিখ চলে। জলের খুব সমস্যা। আমরা এদিকে পাড়ার মধ্যে তো এমনি তো ট্যাঙ্কে খাচ্ছে, কিন্তু আমরা জল পাই না। আর নদীগুলা সবের মেশিন খালি নষ্ট হয়ে যায়, মাসে মধ্যে একবার দুইবার নষ্ট হয়, প্রায় সময় জলের মানে খুব সমস্যা। আমরা কেমনে চলতাম জল ছাড়া তো আইলে তো তারা এমনি তো আইলে দিব, কিন্তু কোনো কাজ করে নিয়ে কি দানি কিছু বুঝি না। দপ্তরের আধিকারিক ও গ্রামের জনপ্রতিনিধিদের জানিয়েও এক্ষেত্রে সমস্যার সমাধান হচ্ছে না। আগরতলা থেকে প্রকৌশলী এসে সমস্যার সমাধান করবে বলে আশ্বাসের পর আশ্বাস দেওয়া হচ্ছে তাদের, জানিয়েছেন গ্রামের মহিলারা। জলের সমস্যা, আমরা আজকে 15-20 দিন ধরে জল নাই। আমরা এদিকে অনেক লোক আছে, আমরা নদীতে গুলো হয়েছে, নদীর জল আমরা সমস্যা, নদীর জল আমরা কোনো কাজকর্ম করতে না। আমরা সাপ্লাইটা দিলে আমরা সুবিধা হয়, এর লেগে আমরা একটু দ্বারস্থ হয়েছি আপনারা, যাতে আমরা সাপ্লাইটা তাড়াতাড়ি ঠিক হয়। সাপ্লাইটার কারণে আমরা অনেক অসুবিধা হইতেছে। তারা অফিসে কি আয়নি? তারা রোজই অফিসে আয়, তারা ডিউটি তারা করে, কিন্তু অফিস খুলে কিন্তু সাপ্লাই ছাড়ে না। যদি জিজ্ঞানি হইলো কি হইলো, কইলো অফিস মেশিন নষ্ট হয়ে গেছে। আজকে অনেকদিন ধরে মেশিন নষ্ট, যদি জিজ্ঞাসা মেশিন ঠিক হয়েছে না নি, কইব আগরতলাতে মানুষ আইব, আগরতলাতে ঠিক করবো, তারা খবর দেওয়া হয়, তারা আয় না। এই কথাটাই তারা আমরা শোনায়। হার ঘর পানীয় জল প্রকল্পে অবকাঠামো তৈরি করা হলেও এই ক্ষেত্রে পানীয় জল সমস্যার সমাধান হচ্ছে না বলে অভিযোগ উঠে আসছে রাজ্যের বিভিন্ন অংশ থেকে। পানীয় জল ব্যবস্থাপনার মেশিন পত্র থাকা সত্ত্বেও এক্ষেত্রে মিলছে না জল বলে অভিযোগ সংশ্লিষ্টদের। স্থানীয় মানুষের সঙ্গে আলোচনা সাপেক্ষে অবকাঠামো নির্মাণ না করার কারণে এক্ষেত্রে পানীয় জল সমস্যার সমাধান হচ্ছে না বলে অভিযোগ সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিগত 7 দিন ধরে বাড়িঘর জলমগ্ন থাকার পরও প্রশাসনের পক্ষ থেকে ড্রেন পরিষ্কার করে না দেওয়ার ফলে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে গ্রামবাসীরা। ঘটনা কৈলাসহরের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের কোবজাহার এলাকায়। প্রশাসনের ওপর ক্ষুব্ধ হয়ে কৈলাসহর টিলাবাজার রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে গ্রামবাসীরা। অনেক দিন ধরে গ্রামের ড্রেন পরিষ্কার করা হয়নি। অন্যদিকে ইদানিংকালে লাগাতার ভারী বৃষ্টিপাতের ফলে গ্রামের ড্রেন অপরিষ্কার থাকার কারণে এলাকা জলমগ্ন হয়ে যাওয়ায় বাড়িঘর জলমগ্ন হয়ে গেছে। অথচ এক্ষেত্রে স্থানীয় প্রশাসনের কোনো হেলদোল নেই বলে অভিযোগ গ্রামবাসীদের।
ভারী বৃষ্টিতে শুধুমাত্র মানুষই নয়, প্রভাবিত হচ্ছে বন্যপ্রাণীরাও। এই ক্ষেত্রে লোকালয়ে ধরা পড়ছে বন্যপ্রাণীরা। ক্রমাগত বর্ষণে যখন চরম দুর্ভোগের শিকার মানুষ, তখন বিপন্ন বন্যপ্রাণীরাও। স্বাভাবিক কারণে জীবন রক্ষার্থে লোকালয়ে এসে ধরা পড়ছে লুপ্তপ্রায় বন্যপ্রাণীরাও। ভারী বৃষ্টির জলে এরকম একটি লুপ্তপ্রায় লজ্জাবতী বানর ধরা পড়ল মেলাঘর তেল কাজলা এলাকায়। মেলাঘর তেল কাজলা এলাকার বেশ কয়েকজন যুবক মাছ ধরতে গিয়েছিল বন্যার জলে। তখনই একটি বন্যপ্রাণী ভেসে আসতে দেখতে পায় যুবকরা। এই বন্য প্রাণীটিকে চিনতে না পারলেও এটিকে উদ্ধার করে নিয়ে আসে লোকালয়ে। এটা কালকে আমরা মর্গে নেবার গেছি, মাছ দেখিয়া জাল লয়ে গেছি, জাল লয়ে যাই দেই এবার এটা উস্তা আছে মর্গে নেবার সরার মোহ। এবার ব্যাগ দিয়া সাবা দিয়া দোষি আমরা মাছ ধরছি না, ধরে এবার আনছি দোকানের সামনে, আমরা চিনি না এটা খিতে কামড় টামড় দেনি কামড় দিছে। তার মর্গে কালীবাড়ির কাছে ইন্ডিজিট মাস্টার আঙুল কেটে দিছে কামড় দিয়ে। আমারও দিছে। আপনারা প্রথমে এটা মানে দেখা কি ভয়টাই পাইছিলেন? দেখতে মতন কিতা না কিতা ডরাইতে আছি। এরপরে হাতে ব্যাগ লিয়ে গেছে, আমি লাইট টিপ দিছি, এরপরে আমার বেঞ্জামেটাও আসিল, এরপরে যে ধরছি এরপরে অজদার থেকে নেটটা লইছি। এটা কি রাত্রে ধরছেন আপনারা? রাত্রে কয়টা বাজবে? 8টা বাজবে। মঙ্গলবার সকালে সাংবাদিকরা তেল কাজলা এলাকায় ছুটে গেলে স্থানীয় যুবকরা জানান, উদ্ধার করা বন্যপ্রাণীটির নাম তারা সঠিকভাবে জানেন না, তবে সকলেই ধারণা সম্ভবত এটি লুপ্তপ্রায় লজ্জাবতী বানর। গেছিলাম আমরা মাছ ধরতাম বললে, তো যে দিই এটা সরার কান্দাত মাছ খাইতেও নামছে না, কোন থেকে সেটা তো আর দেখছি না। তো এবার দিই এটা লাইট টিপ দোনো উপরে মুক্ত আছে, তো এটা দৌড়ে আনছি। এটা কি রাত্রে ধরছে? রাত্রে ধরছি। এটা কি মনে হইতেছে? এটা তো কি মনে, এটা সঠিক জানি না, কিন্তু নাম তো জানি না। এটা ধরে আনছি, সবাই দেখাইছি। এখন কি করবেন এটা? এখন কি করলাম, এটা তো নিজে কইতে না, এটা আপনারা দেখাইছি, আপনারা কইতে না। এদিন সকালে স্থানীয়দের পক্ষ থেকে খবর দেওয়া হয় বন দপ্তরের কর্মীদের। পরবর্তী সময়ে লুপ্তপ্রায় এই প্রাণীটিকে তুলে দেওয়া হয় বন দপ্তরের কর্মীদের হাতে। সাম্প্রতিক ভারী বৃষ্টিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যপ্রাণীরা। তাদের বাসস্থান ধ্বংস করে, খাদ্য সরবরাহ হ্রাস করে এবং তাদের জীবনযাত্রার জন্য হুমকি তৈরি করেছে ভারী বৃষ্টি। বাসস্থান থেকে শুরু করে খাদ্য সংকটের শিকার হওয়া এবং শারীরিক আঘাতপ্রাপ্ত এই সকল বন্যপ্রাণীদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গিপূর্ণ আচরণ প্রয়োজন বলে জানিয়েছেন জীব বিজ্ঞানীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।